নির্বাচনের একটি কথা রয়েছে, এই নির্বাচনটাকেই আসলে আমরা কিন্তু সামনে নিয়ে আসি। প্রতিদিন প্রতিজন আমরা যেভাবে কথা বলছি, যেই চ্যানেলগুলোতে সবকিছু মিলে একেবারেই নির্বাচন। যদিও নির্বাচনটি নিয়ে বহু সংশয় আছে, নির্বাচন হবে কিনা নাকি কখন নির্বাচন বন্ধ হয়ে যাবে সেগুলো নিয়েও কিন্তু অনেক কিছু জল্পনা কল্পনা চলছে। এর মধ্যেই যা কিছু হোক বা না হোক, নির্বাচন ইস্যুতে মাঠের বাইরে থাকা আওয়ামী লীগই কিন্তু এখন প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ সবগুলো নির্বাচনে অংশগ্রহণকারী সবগুলো দল বা যারা আওয়ামী লীগ বিরোধী সেই দলগুলো এখন আওয়ামী লীগকে নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের ভোট কার আগে কে কার বাক্সে নিবেন এই জন্য হুমকি ধামকি, আবার কাউকে প্রলোভন দেখানো, যে যেভাবে পারছে এমন অবস্থা তৈরি হয়েছে। কিন্তু কেন? এই কেনর উত্তর খোঁজার জন্য আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন আবু সাইদ আল মাহমুদ স্বপন, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অন্যদিকে তিনি সাবেক একজন সংসদ সদস্য, হুইপ ছিলেন। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন আমি যে কথাটি বলছিলাম। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে যদিও বর্জন বা বয়কট শব্দটি ব্যবহার করছে না, কিন্তু যেই ভোটে নৌকা প্রতীক নেই, যেই ভোটে আওয়ামী লীগ নেই, যেই ভোটে শেখ হাসিনা নেই, সেই ভোটে শুধুমাত্র আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষও নেই, এমন আওয়াজ কিন্তু এখন জোরালো। এর মধ্যে মাঠের ভোটারদের, আওয়ামী লীগের ভোটারদের এত প্রাধান্য কেন? আপনি কিভাবে শুরু করবেন? দেখুন, আওয়ামী লীগ একটি মানুষ নির্ভর দল এবং তৃণমূল নির্ভর দল। একদম বাংলাদেশের সকল গ্রাম, এমনকি সকল পাড়ায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগের সংগঠন রয়েছে, আওয়ামী লীগের জনপ্রিয় মানুষগুলো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং মানুষের বিপদে আপদে মানুষের পাশে থেকে মানুষের সেবা করা, এটি আওয়ামী লীগের জন্মগত বৈশিষ্ট্য। যে কোনো মানুষ গ্রামে যখনই কোনো বিপদে পড়ে, যখনই তার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, এমনকি মধ্যরাতে যদি একটি বাড়িতে কোনো মানুষ হৃদরোগে আক্রান্ত হয়, হার্ট অ্যাটাক করে, বড় ধরনের সংকট হয়, তখনও কিন্তু ওই আক্রান্ত পরিবারের মানুষ ছুটে যায় একজন জনপ্রতিনিধির কাছে, তৃণমূলের জনপ্রতিনিধির কাছে বা রাজনীতিবিদের কাছে, কিভাবে তার কাছে সহযোগিতা পাবেন। এই যে ছুটে যায়, এটি একটি বিশ্বাস, একটি আস্থা যে এই মানুষটির কাছে গেলে তিনি ডাক্তার নন, তিনি হয়তো কোনো পেশাজীবী নন, কিন্তু তার কাছে গেলে তিনি আমাকে একটু সহযোগিতা করবেন, হাত বাড়িয়ে দেবেন, আমার পাশে এসে দাঁড়াবেন। এই নির্ভরতা পারস্পরিক জনগণ এবং নেতৃবৃন্দের, এই যে তৃণমূলের নেতৃবৃন্দের এই যে আত্মিক সম্পর্কটি গড়ে উঠেছে, এই সম্পর্কের কারণেই জনগণের মাঝে আওয়ামী লীগের জনপ্রিয়তা বা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত। এবং গত 15 মাসে যেভাবে একটি মেটিকুলাস ডিজাইনে জননেত্রী শেখ হাসিনা সরকারকে পতন ঘটানোর পরেও বাংলাদেশের রাষ্ট্রে, সমাজে যে অধপতন, যে বিষ প্রক্রিয়া, যে বিভিন্ন ধরনের মানে উস্কানি সৃষ্টি এবং সমাজটাকে নষ্ট করে দেওয়া, এটি বাংলাদেশের জনগণ খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছেন। কারণ তারা এর সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে সাধারণ জনগণ। সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই, আজকে জীবন ধারণ করতে গিয়ে নাবিশ্বাস উঠেছে। এই মানুষগুলোর সঙ্গে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সম্পর্কটা অত্যন্ত নিবিড় এবং এই সম্পর্কের কারণেই আজকে তারা দেখতে পাচ্ছেন যারা আওয়ামী লীগকে বাইরে, কেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, তার কারণটি হচ্ছে এত ডিজাইন করে, এত টাকা খরচ করে, এত অপপ্রচার করে আওয়ামী লীগের পতনের পরেও নির্বাচনের মাঠে যদি নৌকা মার্কা থাকে, তাহলে নিঃসন্দেহে অনেক বেশি আসন পেয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন। অর্থাৎ যারা, যে সমস্ত মুরব্বী এবং আভ্যন্তরীণ শক্তি আওয়ামী লীগের পতন ঘটিয়েছে মেটিকুলাস প্ল্যান করে, তাদের একটি বড় পরাজয় হবে জনগণের ভোটে আওয়ামী লীগের বিজয়। এ কারণে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা হয়েছে। আর যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা হয়েছে, জনগণ ভোট দিতে যাওয়ার ব্যাপারে জনমনে কোনো ধরনের আগ্রহ নেই। এমনকি যে সমস্ত রাজনৈতিক দল আজকে ক্রিয়াশীল, যে সমস্ত রাজনৈতিক দল আজকে ভোটে অংশগ্রহণ করছেন,
সেই রাজনৈতিক দলের সমর্থক পর্যায়ে যারা রয়েছেন এবং নিচের পর্যায়ে যারা কর্মী রয়েছেন, তারাও ভোট কেন্দ্রে যেতে খুব একটা আগ্রহী নয়। কারণ প্রত্যেকটি নাগরিকই চেয়েছেন, বিবেকবান মানুষরা চেয়েছেন, নাগরিকরা চেয়েছেন একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হোক, যাতে করে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং জনগণই নির্ধারণ করতে পারে কে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে বা কাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত হবে। সেই জায়গাটি যেহেতু সৃষ্টি করা হয়নি খুব পরিকল্পিতভাবে, সে কারণে রাজনৈতিক মানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যারা সমর্থক রয়েছেন তাদের মধ্যেও ভোটের ব্যাপারে কোনো আগ্রহ নেই। এই যে আগ্রহ না থাকার কারণে ফলে প্রত্যেকটি রাজনৈতিক দলই মনে করছেন তাদের নিজস্ব যে ভোট ব্যাংক আছে বা নিজস্ব যে ভোটের ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি দিয়ে তারা বিজয় অর্জন করতে নাও পারতে পারেন। এই কারণেই এখন তারা বিভিন্নভাবে তৃণমূলের জনপ্রিয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, যাদের সঙ্গে মানুষের হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেই মানুষগুলির পেছনে উঠে পড়ে লেগেছেন। জামাই আদর করছেন, তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন, অনেকে ভয়ভীতি দেখাচ্ছেন, অনেক পরিবারে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আজকে বাস্তুচ্যুত, গৃহহারা, তাদের পরিবারের কাছে গিয়ে থ্রেট করছেন যে যদি তিনি এসে নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের সঙ্গে অংশগ্রহণ না করে তাহলে আপনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, আপনার সন্তানদের সমস্যা হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আরো বেশি সমস্যা হবে, আপনার জীবিকার উপর আঘাত করা হবে। এইভাবে নানাভাবে একদিকে থ্রেট, অন্যদিকে প্রলোভন, অন্যদিকে অনুরোধ। এটা করার কারণটি হচ্ছে মূলত আওয়ামী লীগ যেহেতু মেজরিটি ভোটার আওয়ামী লীগের পক্ষে, সুতরাং এই মেজরিটি ভোটারকে আকৃষ্ট করতে হলে, ভোট কেন্দ্রে নিতে হলে আওয়ামী লীগের, তৃণমূলের জনপ্রিয় সংগঠকদের, জনপ্রিয় নেতাদের ছাড়া তারা এটা পারছেন না। কারণ জামাতে ইসলাম বা বিএনপি তারা একে অপরের প্রতিপক্ষ হিসেবে রাজনীতির মাঠে বা ভোটের যুদ্ধে অবতীর্ণ হয়েছে, কিন্তু তাদের এই যে বাকযুদ্ধ বা তাদের যে অবস্থান, এটিকে আমি মনে করি না এটি পরিপূর্ণ যুদ্ধন্দেহী অবস্থা, বরং মনে করি অনেক ক্ষেত্রে সাজানো নাটক করে তারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করছেন যে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার চেষ্টা করছি, আমরা একটি প্রতিযোগিতামূলক নির্বাচন করার চেষ্টা করছি। এটি বাস্তব ভিত্তিক নয়। এই নির্বাচন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘোষিত হয়েছে তথাকথিত, এই তথাকথিত নির্বাচন নিয়ে সাধারণ নাগরিকদের কোনো ধরনের আগ্রহ নেই, কোনো ধরনের ইচ্ছা নেই ভোট কেন্দ্রে যাওয়ার। এমনকি রাজনৈতিক দলের সমর্থক পর্যায়ে যারা রয়েছেন তাদেরও নির্বাচনে যাওয়ার কোনো আগ্রহ নেই। অর্থাৎ আমরা নয়, আওয়ামী লীগ নয়, অন্যান্য রাজনৈতিক দল। আর মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের প্রায় সকল রাজনৈতিক দলই নির্বাচন বয়কট করেছেন, বর্জন করেছেন। ফলে এটি নির্বাচন নয়, এটিকে এক কথায় কি নাটক বলা যেতে পারে, এটি প্রহসন বলা যেতে পারে। জি, পাশাপাশি আমি পাশাপাশি গণভোট নামক যে বিষয়টি, অদ্ভুত বিষয়টি এখানে সংযুক্ত করা হয়েছে, এটি মূলত ইউনূসকে বাঁচানোর একটি রক্ষা কবচ, আর কিছুই নয়। এটি বাংলাদেশকে ধ্বংস করবার, বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করবার একটি সোপান, আর কিছুই নয়। তো সে কারণে মানুষের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে একটি নেতিবাচক মনোভাব এখনো পর্যন্ত রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দরভাবে এই বিশ্লেষণটুকু করলেন। আমি একটু অন্যভাবে আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেটা হলো যে একটা হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়া, ভোটে কে জিতলো না জিতলো, কিংবা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কে কাকে কাছে টানতে সক্ষম হলো সেটি ভিন্ন অঙ্ক, ভিন্ন হিসাব। কিন্তু এই যে যেই রাজনৈতিক দলগুলো, তারা যেহেতু নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে মনে করে এবং রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধিত ধরি, তাদের আদর্শের জায়গাটা কোথায়? তারা তো বলল যে বাংলাদেশে আওয়ামী লীগ বা মুজিববাদ নিপাত যাক, বঙ্গবন্ধুর অস্তিত্ব থাকবে না, এই আদর্শ চলবে না, এই আদর্শ বাদ দিয়ে তার নতুন রাজনৈতিক বন্দোবস্ত ইত্যাদি ইত্যাদি এইসব বলছেন। তাইলে আমি যদি একেবারেই তাদের যে আদর্শের জায়গাটা দেখি, বিএনপি, জামাত কিংবা এনসিপি বা অন্যান্য, তারা এই আদর্শকে জলাঞ্জলি দিয়ে ফেললো আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কাছে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এত কিছু করলো, উৎখাত করলো। তাহলে এই রাজনীতির মাত্রাটা কোন জায়গায় গিয়ে ঠেকলো? এটা কি আগের চেয়েও খারাপ জায়গায় চলে গেল, নাকি
আবার আসলেই কোনো নতুন বন্দোবস্ত হলো? আপনি কিভাবে দেখছেন? দেখুন, নতুন বন্দোবস্তটা কি? নতুন বন্দোবস্তটা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া। আদর্শিক জায়গাটি বলে তাদের কাছে কিছু নেই। তাদের আদর্শ একটাই। ১৯৭১ সালে পাকিস্তানকে পরাজিত করে পাকিস্তান যে ভিত্তির উপর দাঁড়িয়ে সৃষ্টি হয়েছিল, সেই ভিত্তিকে প্রত্যাখ্যান করে সাধারণ জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে ঐক্যবদ্ধ হয়ে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে যে দীর্ঘ লড়াই সংগ্রাম করে চূড়ান্ত বিজয় অর্জন করেছে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এই বিজয়কে পরাজিত করা, এই মানে বাংলাদেশকে যে সৃষ্ট স্বাধীনতা রক্তের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশের কে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পাকিস্তানের চেয়েও একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা, এটিই মূলত তাদের মূল বিষয়, মূল এজেন্ডা। এবং এই এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা বিভিন্ন সময়ে সবচেয়ে বেশি যে বিষয়টি মানুষের মধ্যে সংবেদনশীল বিষয়, মানুষ যেটিকে পছন্দ করে, যে বিষয়টির প্রতি মানুষের মমত্ব রয়েছে, ভালোবাসা রয়েছে, বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, সেটি হচ্ছে ধর্ম। এবং এই ধর্মকে তারা সামনে নিয়ে এসে ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে। এরা তো কেউ বাঙালি চেতনাকে ধারণ করে না, এরা তো কেউ বাংলাদেশকে ধারণ করে না, এরা ধারণ করে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের সর্বনাশ করার চেতনাকে। এই যে সর্বনাশা চেতনা, এদের কোনো চরিত্র নেই। এরা যখন যে পাত্রে থাকে সেই পাত্রে আকার ধারণ করে। দিনের বেলা এরা ভারতের বিরুদ্ধে বিশাল বড় বড় বক্তৃতা করে, রাতের বেলা এরা ভারতের সেবাদাসের ভূমিকা অবতীর্ণ হয়। আওয়ামী লীগ কখনো দ্বিমুখিতার রাজনীতি করে না। আওয়ামী লীগ কখনো বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারত কেন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের স্বার্থকে কখনোই সমুন্নত করার চেষ্টা করেনি। আওয়ামী লীগ সবসময় প্রতিবেশী সহ পৃথিবীর সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে, মর্যাদাকর সম্পর্ক রেখে, উভয় রাষ্ট্রের বেনিফিটের জন্য, উভয় রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে থাকে। সেখানে এরা যারা রয়েছে আওয়ামী বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, এরা দিনের বেলা ভারতের বিরুদ্ধে কথা বলে, রাতের বেলা ভারতের পা চাটে। এবং আপনি খেয়াল করেছেন, ইদানিং তো জামাত ইসলাম বলাই শুরু করেছে যে বিএনপি ভারতের সেবাদাসে পরিণত হয়েছে, ভারতের আধিপত্যবাদের কাছে মাথা নত করেছে, এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলে। এবং সেই জামাতে ইসলামও গোপনে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা ভারতকে বোঝাবার চেষ্টা করেছে, আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের স্বার্থের হানিকর কোনো কাজ করব না। এবং আমরা আওয়ামী লীগ থাকলে আপনারা যতটুকু কমফোর্ট ফিল করেন সীমান্ত বা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে, আমরা তার চেয়েও বেশি আপনাদের কমফোর্ট দিব। আমাদেরকে আপনারা বিশ্বাস করেন, আস্থায় রাখেন, এবং আমাদেরকে আপনারা ক্ষমতায় আসতে সহযোগিতা করেন। অর্থাৎ তারা রাতের বেলা অন্ধকার পথে তারা ভারতকে তোষামোদি করবার চেষ্টা করে। এই জামাত ইসলাম বা জামাত সংশ্লিষ্ট যে সমস্ত রাজনৈতিক শক্তি, যারা জামাতের সৃষ্ট এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, তারা যে বন্দোবস্তের কথা বলেছে, তাদের তো কোনো নৈতিক আদর্শিক জায়গা নেই। তাদের জায়গা একটি, আওয়ামী লীগের বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা, একাত্তরের বিরোধিতা করা, একাত্তরের চেতনাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের ঐক্য এবং সংহতিকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশের মানুষের মাঝে যে অদম্য শক্তি রয়েছে সেই শক্তিকে বিনষ্ট করে দেওয়া, যে সামাজিক সম্প্রীতি রয়েছে, যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে, সেটিকে বিনষ্ট করে দেওয়া। এবং এই চক্রান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তারা সফল হয়েছে। এখন যেহেতু তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং মানুষের মধ্যে কোনো আশা সঞ্চারের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে, তাদের মুখোশটি মানুষের কাছে উন্মোচিত হয়েছে, এই কারণে তারা এখন তাদের সমস্ত বক্তব্য বাদ দিয়ে এখন নিজেদের বাঁচবার স্বার্থেই আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের কাছে আত্মসমর্পণ করে, নির্লজ্জ আত্মসমর্পণ করে তারা এখন বাঁচার পথ খুঁজছে। কিন্তু বাংলাদেশ বড় কঠিন জায়গা। এইখানে সকালে পানি একদিকে যায়, বিকালে পানি আরেক দিকে যায়।
বাঙালির মানসপট বড় অস্থির মানসপট। এইখানে চক্রান্ত করে, শঠতা করে, মেটিকুলাস প্ল্যান করে কোনো অপশক্তি, কোনো ঘৃণ্য শক্তি বেশি দিন টিকে থাকতে পারেনি। আমি প্রসঙ্গক্রমে একটি বিষয় আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে দেখুন, প্রফেসর ইউনূস নিজেকে একজন জ্ঞানী মানুষ মনে করেন এবং নিঃসন্দেহে তিনি লেখাপড়ায় অবশ্যই ভালো ছাত্র ছিলেন, পিএইচডি করেছেন, জগৎ জোড়া তিনি খ্যাতি অর্জন করেছেন, এটি নিঃসন্দেহে তিনি মেধাবী মানুষ। কিন্তু তার মেধাগুলো মানুষের কল্যাণে কখনো ব্যবহৃত হয়েছে এরকম কোনো উদাহরণ নেই। তার মেধাগুলো বাংলাদেশের স্বার্থে কখনো ব্যবহৃত হয়েছে এরকম কোনো উদাহরণ নেই। বরং তিনি যেভাবে বাংলাদেশের সমাজে 24শে আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্র এবং সমাজে যেভাবে বিভেদ সৃষ্টি করেছেন, বিদ্বেষ ছড়িয়েছেন, বিভিন্ন বিষ ছড়িয়েছেন, ছোট ছোট ছেলেদের মুখে, সন্তানদের মুখে, ছেলে মেয়েদের মুখে যে ধরনের ভাষা তুলে দিয়েছেন, তার মেটিকুলাস বাহিনী যেভাবে ভাষা তুলে দিয়েছে, যেভাবে মানুষকে অপমান অপদস্থ করা হয়েছে, শিক্ষককে অপদস্থ করা হয়েছে, সামাজিক ভারসাম্য বিনষ্ট করা হয়েছে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে, এই যে ইউনূস যে বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে যে ক্ষয়ের সৃষ্টি করেছে, এই ক্ষয় পূরণ করবার মতো অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে আছে কিনা এটি বিবেকবান প্রত্যেকটি মানুষের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই। আপনার কাছেও যেমন প্রশ্ন করছি, আপনার মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে প্রশ্ন করছি, যে ক্ষতিটা রাষ্ট্র এবং সমাজে এই জ্ঞানপ্রাপী প্রফেসর ইউনূস করে গেল, এটি কখনো আমরা পূরণ করতে পারবো কি না। অনেকেই বলার চেষ্টা করছেন যে বিংশ এবং একবিংশ শতাব্দীর এই 2 শতাব্দীর মধ্যে বাংলাদেশে জন্ম নেওয়া সবচেয়ে নিকৃষ্টতম